আগামী অর্থ বছরের এডিপির আকার ৩ লাখ কোটি টাকা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি সভায় অনুমোদন। সর্বোচ্চ বরাদ্দ পেল স্থানীয় সরকার বিভাগ। জাতীয় বাজেটে কর আদায় বাড়ানো না গেলে বড় চাপ পড়তে পারে অর্থনীতিতে, মন্তব্য সিপিডির। ১.৫ লাখ কোটি টাকার বাজেট ঘাটতির শঙ্কা প্রকাশ। এবং নতুন আইনে নতুন নামে আত্মপ্রকাশ করতে পারে এলিট ফোর্স র্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুনর্বিবেচনায় আসতে পারে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়। ২০২৬-২৭ অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার নির্ধারণ করা হয়েছে ৩ লাখ কোটি টাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি সভায় এই বরাদ্দ অনুমোদন দেওয়া হয়। চলতি বছরে এডিপির চেয়ে আগামী এডিপির আকার ১ লাখ কোটি টাকা বাড়ছে। নতুন এডিপিতে বরাদ্দের দিক থেকে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে স্থানীয় সরকার বিভাগ। এই বিভাগের বরাদ্দ ৩৩,৭৩৫ কোটি টাকা। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। আসছে ২০২৬-২৭ অর্থ বছরে দেশে ১,১০৫টি প্রকল্প করতে চায় সরকার। আর এই উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৩,০৮,৯২৫ কোটি টাকা। এর মধ্যে দেশজ উৎস থেকে যোগান দেওয়া হবে ১,৯০,০০০ কোটি টাকা। উন্নয়ন সহযোগীদের কাছ থেকে পাওয়া যাবে ১,১০,০০০ কোটি টাকা। সভা শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, সময়মতো প্রকল্প বাস্তবায়ন হচ্ছে কিনা এ নিয়ে প্রতিটি মন্ত্রণালয়ে ড্যাশবোর্ড থাকবে। প্রকল্পের অগ্রগতি সন্তোষজনক না হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। প্রকল্প শুরু থেকে বাস্তবায়ন শেষ পর্যন্ত এটার যে সময়সীমা, এটার উপর জোর দিচ্ছি এবং এটার প্রতিটি পদক্ষেপে, প্রতিটি স্টেপকে এটাকে মনিটর করা হয়। যেখানে অগ্রগতি হচ্ছে না, কোনো কারণে পিছিয়ে যাচ্ছে, সেখানে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। নতুন এডিপিতে বরাদ্দের দিক থেকে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে স্থানীয় সরকার বিভাগ। এর পরপরই যথাক্রমে সড়ক পরিবহন, স্বাস্থ্য, শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। নতুন এডিপিতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে প্রাধান্য দেওয়া হয়েছে। এডিপিতে বরাদ্দ পাওয়া শীর্ষ 5টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে 3টি হল স্বাস্থ্যসেবা বিভাগ, মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এসব মন্ত্রণালয় ও বিভাগে বরাদ্দ আগের চেয়ে বেশ বেড়েছে। অর্থমন্ত্রী এই বরাদ্দকে উচ্চবিলাসী বলতে নারাজ। রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়েছে। এনইসি সভায় 5 বছরের জন্য সংস্কার ও উন্নয়নের কৌশল কাঠামো পাশ করা হয়। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। আগামী ২০২৬-২৭ অর্থ বছরে জাতীয় বাজেটে অভ্যন্তরীণ কর আদায় বাড়ানো না গেলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত সাম্প্রতিক বাণিজ্য চুক্তিটি দেশের অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে। এতে প্রায় ১.৫ লাখ কোটি টাকার বাজেট ঘাটতি হতে পারে বলে জানিয়েছে সিপিডি। রাজধানীতে আয়োজিত এক সংলাপে বক্তারা বলেন, বাজেট প্রণয়নের চেয়ে এখন বড় চ্যালেঞ্জ এর বাস্তবায়ন সক্ষমতা ও ঋণ নির্ভরতা কমিয়ে আনা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রাজিন সালে। সোমবার রাজধানীর লেকশোর হোটেলে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান। উল্লেখ করা হয়, আগামী বাজেটের ৭.৫ লাখ কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা বর্তমান কাঠামোতে অর্জন করা কঠিন। যেই আহরণ করবেন সম্পদ বা যেই ব্যয়টা করবেন সেটার উৎকর্ষতা বাড়ানো যায় কিনা, যেহেতু সম্পদ কম আছে, আপনি এফিসিয়েন্সি বাড়াতে পারবেন কিনা। সংলাপে সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান জানান, আগামী বাজেটে ১,৪০,০০০ কোটি টাকা ঋণের সুদ হিসেবে ব্যয় করতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বোয়িং বিমান চুক্তি শুল্ক ছাড়ের চাপ সামলাতে কর আদায়ে স্বচ্ছতার তাগিদ দেন তিনি। অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অলমোস্ট পুরাটাই হলো আমার ঋণের উপরে, হয় অভ্যন্তরীণ নয় বৈদেশিক, এবং এটার উপরে আমাদের যে সুদ আসল ক্রমান্বয়ে বাড়ছে। এদিকে বাজেট প্রণয়নের চেয়ে তার বাস্তবায়ন সক্ষমতা বাড়ানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন বিএনপির সংসদ সদস্য মাহমুদা হাবিবা। বাজেট একটা প্রণয়ন করলাম, অত্যন্ত চমৎকার, আমরা শিক্ষা খাতে বরাদ্দ দিলাম, সবই দিলাম, কিন্তু যেই টুল দিয়ে আপনার এই যে বাজেট বাস্তবায়ন সক্ষমতা, যেটা বরাবর আমাদের একেবারে সর্বনিম্ন। সংলাপে অংশ নিয়ে আগামী মাসের শুরুতেই দলের পক্ষ থেকে একটি বিকল্প বাজেট প্রস্তাবনা দেওয়ার ঘোষণা দেন জামায়াত নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম খান। আগামী মাসের খুব কাছে শুরুর দিকে আমরা একটা বিকল্প বাজেট প্রস্তাবনা করব জামায়াতের পক্ষ থেকে। সেখানে আমরা বলতে চাচ্ছি কেমন বাজেট দরকার আমাদের, আমরা এটা বলবো। সংলাপে অংশীজনরা মনে করেন, রাজনৈতিক সদিচ্ছা এবং সুশাসন নিশ্চিত করা না গেলে সাধারণ মানুষের নাগরিক প্রত্যাশা পূরণ অধরাই থেকে যাবে।
রাজিন সালে, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। নতুন আইনে নতুন নামে আত্মপ্রকাশ করতে পারে দেশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। সকালে র্যাব সদর দপ্তরে 22তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এমন ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি মনে করেন নতুন পরিচয় এলে র্যাবের ওপর থাকা মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনায় আসতে পারে। বিস্তারিত সোহান তাসিনের প্রতিবেদনে। 2 যুগেরও বেশি সময় ধরে দেশের আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবার সেই বাহিনীর আইন কাঠামো এমনকি নামেও আসতে পারে বড় পরিবর্তন। সোমবার রাজধানীর র্যাব সদর দপ্তরে 22তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এমন ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুরনো কাঠামোই নয়, পুরোপুরি নতুন আইনে পরিচালিত হবে দেশের এই এলিট ফোর্স। তবে র্যাব নামটি বহাল থাকবে নাকি নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করবে সেটি এখন সরকারের সক্রিয় বিবেচনায়। মানবাধিকারকে সমুন্নত রেখে র্যাব তার সমস্ত কর্মকাণ্ড পরিচালিত করবে এবং আমরা একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি, যে আইনের অধীনে একটি এলিট ফোর্স হিসাবে একটা বাহিনী থাকবে। র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, কিছু কর্মকর্তার কর্মকাণ্ডে প্রতিষ্ঠানটি প্রশ্নবিদ্ধ হয়েছিল। তবে নতুন আইন, নতুন কাঠামো আর নতুন পরিচয় এলে সেই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার সুযোগ তৈরি হতে পারে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমন কোনো প্রতিষ্ঠান ছিল না ফ্যাসিবাদী শাসন আমলে যে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় নাই। সেটা পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিষ্ঠান হিসেবে। কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে, কয়েকজন কর্মকর্তার অ্যাক্টিভিটিস পুরো প্রতিষ্ঠান দায় দায়িত্ব নিতে পারে না। কিন্তু আমরা যদি এলিট ফোর্স হিসেবে একটা নতুন কোর্স রিনেমড করি বা রেজ করি, সেখানে হয়তো তারা বিষয়টা পুনর্বিবেচনা করবেন। আগের মতো বাহিনীটি রাজনৈতিক হাতিয়ার হবে কিনা এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব, 3 মাসে কোনো বাহিনী রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়নি, আর সেটাই ভবিষ্যতের বার্তা। মর্নিং শুজ দি ডে। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। জনকল্যাণমূলক কাজ করায় সরকারের ওপর আস্থা সৃষ্টি হয়েছে জনগণের, কিন্তু এই আস্থা নষ্ট করতে কিছু রাজনৈতিক দল বিরূপ সমালোচনা করছে। এমন মন্তব্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবার পথ ধরে দেশকে স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা করছেন। এই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে 8 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আগামী 30 মে তার 45তম শাহাদাত বার্ষিকী। দিনটি উপলক্ষে দলীয় কর্মসূচি ঠিক করতে সোমবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয় বিএনপির যৌথ সভা। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতার স্মরণে 25 মে থেকে 1 জুন পর্যন্ত দুস্থদের মাঝে খাবার বিতরণ সহ বেশ কিছু কর্মসূচি ঘোষণা করা হয়। শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন অঙ্গ সংগঠন তারা আলোচনা সভা পোস্টার প্রকাশ করবেন এবং 31 মে রবিবার বেলা 2টায় বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশনে যে দলের পক্ষ থেকে যে আলোচনা সভাটা হয় সেই আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে। এ সময় রুহুল কবির রিজভী জানান, ক্ষমতায় আসার পর থেকে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। জনকল্যাণমূলক কাজ করায় সরকারের উপর জনগণের আস্থা সৃষ্টি হয়েছে। পিতার পথ ধরেই তিনি আবারও এই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করেছেন। জনগণের মধ্যে যে আশার আলো ছড়িয়েছে, জনগণের মধ্যে যে আস্থার তৈরি হয়েছে, সেইটাকে তারা টলাতে পারছেন না। এর আগে বিএনপির নেতা মিজানুর রহমান সিনহার দ্বিতীয় জানাজা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। হাম সংক্রমণে একের পর এক শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করলেন ভুক্তভোগী পরিবার। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে তারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকার কৃত্রিম সংকট তৈরি হওয়াতেই এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এই সময় তারা সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিস্তারিত সোহান তাসিনের প্রতিবেদনে। হামে আক্রান্ত শিশুকে হাসপাতালে রেখে এবার রাস্তায় নেমেছে মা বাবা। কি কারণে ফিরে এসেছে বিলুপ্তপ্রায় হাম?
কোন ব্যর্থতার বলি শিশুরা? কেন খালি হচ্ছে মায়ের বুক? অজস্র প্রশ্ন এখন ভুক্তভোগীদের চোখে মুখে, সৃষ্টি করছে ক্ষোভ। আপনি মনে রাখবেন, আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এই মানববন্ধন। সোমবার সকাল থেকে প্রেস ক্লাবের সামনে জড়ো হন আক্রান্তদের স্বজনরা। কেউ হারিয়েছেন সন্তান, কারো ফুলের মতো শিশুটি কাতরাচ্ছে হাসপাতালের বেডে। আমি হতনাকে বাঁচাতে পারিনি, আমার এই যে কষ্ট এখন কারোর কাছে বলতে পারিনি, আমার চলার শক্তি নেই। আমি ওরা বাতনাকে নিয়ে আইসিতে ছিলাম মিরপুর আমবাগে, ওই জায়গায় ৮০,০০০ টাকা আমরা বিল দিয়ে আসছি। কেন আবার ফিরে এসেছে হাম? এমন প্রশ্নে তারা দায়ী করছেন অন্তর্বর্তী সরকারকে। নূরজাহানকে বসিয়েছিলেন, এই নূরজাহানের কি যোগ্যতা ছিল? তিনি তো একজন ব্যাংকার ছিলেন। ব্যাংকারকে কেন তিনি স্বাস্থ্য উপদেষ্টায় বসিয়েছিলেন? আর এমন মানবতা বিরোধী অপরাধের দায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এই শিশু হত্যার পূর্ণাঙ্গ তদন্ত করে যে বা যাহারাই জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমি মাননীয় আজকে রুলিং পার্টি প্রধানমন্ত্রীকে করজোরে বলতে চাই, আপনারা তাদেরকে বিচারের আওতায় আনুন, না হলে এই দেশের যে অনাগত ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে, ক্রমান্বয়ে এটা চলতে থাকলে বাংলাদেশ শিশু শূন্য হয়ে যাবে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন উদ্বিগ্ন স্বজনেরা। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে, জানালেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বলেন, দখলদারিত্ব ব্যবস্থা আর থাকবে না। সোমবার সচিবালয়ে ভূমি সেবা মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ভূমিমন্ত্রী জানান, অতীতে জমি সংক্রান্ত যে মামলা জটিলতা ছিল, জমির মালিকরা ভূমি সংক্রান্ত কাজে নানাভাবে বিভ্রান্ত ও হয়রানির শিকার হতেন, এসব জটিলতা দূর করা হবে। এ সময় ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ভূমি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি হয়রানিমুক্তভাবে জনগণকে সেবা দেবে। এই জন্য জনগণকে সচেতন করতে মঙ্গলবার থেকে ভূমি সেবা মেলার আয়োজন করা হয়েছে। মামলার জটিলতা এবং আইনের বিষয় নিয়ে আমরা এটাকেও খুব তাড়াতাড়ি আমরা ইনশাল্লাহ আমরা খুব শর্ট করে নেব ভবিষ্যতে। আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের মন্ত্রণালয়ের দেশের খাদ্য ব্যবস্থা সুরক্ষিত করার জন্য কৃষি জমি আর কোনো কাজে আমরা ব্যবহার করতে দেবো না। ভূমি মন্ত্রণালয় এটা মাননীয় প্রধানমন্ত্রীর নিতে আমরা প্রোটেকশন দেব। গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণের সুদহার বাণিজ্যিক ব্যাংকের সাথে কেন সামঞ্জস্য রাখা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। দুপুরে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করে। রুলে বাংলাদেশ ব্যাংক, অর্থ সচিব, গ্রামীণ ব্যাংক এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে 4 সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এর আগে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণের সুদের হার কত তা জানতে চেয়ে রিট দায়ের করেছিলেন আইনজীবী মাসুদ আর সোবহান। রিটকারী বলেন, গ্রামীণ ব্যাংক প্রায় 20% মতো সুদ দিয়ে থাকে। আসলে প্রকৃতপক্ষে গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতারা ঋণের বিপরীতে কত শতাংশ সুদ দিচ্ছেন তা জানার অধিকার আছে। চট্টগ্রামের টাইগার পাস ফ্লাইওভারের পিলারে গ্রাফিতি মুছে দেয়া ও আঁকা নিয়ে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ও সিটি মেয়রের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। উভয় পক্ষ সকাল 10টায় কর্মসূচি দেয়ায় নগরীর দেওয়ানহাট থেকে জিইসি পর্যন্ত পুরো এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করে সিএমপি। আর লালখান বাজার থেকে টাইগার পাস পর্যন্ত মোতায়েন করা হয়েছে পুলিশ ও র্যাব। সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন জানান, ফ্লাইওভারের পিলারে আঁকা মুছে দেয়া নয়, নান্দনিকভাবে আঁকার জন্য এই উদ্যোগ নেওয়া হয়। আর এনসিপি নেতাদের দাবি, জুলাই গ্রাফিতি মুছে দিয়ে সিটি মেয়র বিজ্ঞাপনের জন্য ইজারা দিতে চান। তবে তাদের এ বক্তব্য অস্বীকার করেন মেয়র।